বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূমিরূপ আলোচনা করব। আলোচনার শুরুতেই কিছু কথা বলতে হয়। সেটা হচ্ছে যে ভূগোলের কোনো বিষয় আলোচনা বিশ্লেষণ করার সময় আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই মানচিত্র অঙ্কন করতে হবে। অর্থাৎ মানচিত্র অঙ্কন যদি সঠিকভাবে করা যায় তাহলে ওই বিষয়টি বুঝতে, বিশ্লেষণ করতে, ব্যাখ্যা করতে সহজ হয়। অর্থাৎ মানচিত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় ভূগোলের ছাত্রছাত্রীদের কাছে। তো আটলান্টিক মহাসাগর তলদেশের ভূমিরূপ আলোচনা করার আগে অবশ্যই আমাদেরকে মানচিত্র অঙ্কন করতে হবে। আর মানচিত্র যদি সঠিকভাবে, সুন্দরভাবে করা যায় তাহলে এই যে বিষয়টি আমরা আলোচনা করব, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূমিরূপ, সে বিষয়টি অত্যন্ত সহজ হয়ে যাবে। অর্থাৎ মানচিত্র অঙ্কন করার পাশাপাশি নিজের মনে একটা মেন্টাল ম্যাপ তৈরি হয়ে যায়। আর যখনই তৈরি হয়ে যায় তখন খুব সহজে, সুন্দরভাবে সে বিষয়টি ব্যাখ্যা, বিশ্লেষণ এবং উপস্থাপন করা যায়। তো চলো আমরা এখন আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূমিরূপ চিত্র সহকারে আলোচনা করি। আমরা যে মানচিত্রটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিশ্বের মানচিত্র। এখানে মহাসাগর এবং মহাদেশগুলো দেখা যাচ্ছে। তো আমরা এখন যেহেতু আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূমিরূপ আলোচনা করব, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে আটলান্টিক মহাসাগরের যে ভৌগোলিক অবস্থান সেটি আলোচনা করতে হবে। আমরা সেটা দেখি। তো আটলান্টিক মহাসাগর আর ভৌগোলিক অবস্থান, অর্থাৎ আমরা একটি বিষয় জানি যে মানচিত্রের উপরের দিকে উত্তর থাকে, স্বাভাবিকভাবেই নিচের দিকে অর্থাৎ দক্ষিণ থাকে, এবং পূর্ব দিকে থাকে হচ্ছে মানচিত্রের ডান পাশে থাকে পূর্ব দিক, এবং বাম দিকে থাকে হচ্ছে পশ্চিম দিক। তো আমরা এখানে যে এই জায়গাটা, অর্থাৎ এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আমরা দেখি যে এই নীল অংশটা, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তো আমরা এখন আটলান্টিক মহাসাগরের যে ভৌগোলিক অবস্থান সেটা একটু আলোচনা করি। আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে উত্তর এবং দক্ষিণ আমেরিকা। আমরা এখানে লিখতে পারি উত্তর আমেরিকা, তারপরে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এরপর আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা। একেবারে উত্তর হচ্ছে গ্রিনল্যান্ড।
দক্ষিণে হচ্ছে দক্ষিণ মহাসাগর। তো মোটামুটি ভাবে আমরা একটু দেখি যে আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে আছে উত্তর এবং দক্ষিণ আমেরিকা, পূর্ব দিকে ইউরোপ এবং আফ্রিকা, দক্ষিণ দিকে দক্ষিণ মহাসাগর এবং উত্তর দিকে গ্রিনল্যান্ড। আটলান্টিক মহাসাগরের আয়তন আয়তন হচ্ছে প্রশান্ত মহাসাগরের অর্ধেক, অর্থাৎ 8,24,00,000 বর্গ কিলোমিটার। এরপরে আমরা আটলান্টিক মহাসাগর সম্পর্কে আরেকটু তথ্য জানি, সেটি হচ্ছে এই মহাসাগরটি সমগ্র ভূভাগের 16 ভাগ, অর্থাৎ 16%। পৃথিবীর যে মোট যে ভূভাগের যে আয়তন আছে তার 16% হচ্ছে এই আটলান্টিক মহাসাগর, এবং মোট পানি রাশির 25% হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে আমরা আরেকটু বলি যে আটলান্টিক মহাসাগরের আয়তন হচ্ছে প্রশান্ত মহাসাগরের প্রায় অর্ধেক, অর্থাৎ 8,24,00,000 বর্গ কিলোমিটার হচ্ছে এই আটলান্টিক মহাসাগরের আয়তন। আটলান্টিক মহাসাগরটি মোট ভূভাগের 16% এবং মোট যে জলরাশি হাইড্রোস্ফিয়ার তার হচ্ছে 25% হচ্ছে এই আটলান্টিক মহাসাগর। এরপরে আমরা আটলান্টিক মহাসাগরকে নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। অর্থাৎ আমরা এখানে অঙ্কন করি যে নিরক্ষরেখা, আমরা নিরক্ষরেখা আমরা এখানে অঙ্কন করতে পারি। নিরক্ষরেখা অর্থাৎ নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরকে দুই ভাগে বিভক্ত করেছে। এই নিরক্ষরেখার উত্তর অংশ হচ্ছে উত্তর আটলান্টিক এবং দক্ষিণ অংশ হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগর নামে পরিচিত। হচ্ছে উত্তর আটলান্টিক
দক্ষিণ অংশ হচ্ছে দক্ষিণ দক্ষিণ আটলান্টিক মহাসাগর আর উত্তরাংশ হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। এখন আরেকটি বিষয় আমরা জানবো, সেটি হলো যে আটলান্টিক মহাসাগর নিরীক্ষীয় রেখার কাছাকাছি অর্থাৎ নিরীক্ষীয় অঞ্চলে এর প্রশস্ততা সব থেকে কম এবং উত্তর এবং দক্ষিণ দিকে অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণ দিকে ক্রমশ এই মহাসাগরের প্রশস্ততা বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে চিত্রে যদি দেখি, চিত্রে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই যে অংশটা অর্থাৎ নিরক্ষরেখার এই যে এখানে প্রশস্ততা সব থেকে কম এবং দক্ষিণ দিকে প্রশস্ততা বেশি, তারপর উত্তর দিকেও প্রশস্ততা বেশি। নিরক্ষরেখার নিকটে যে প্রশস্ততা সব থেকে কম এই জায়গাটার হচ্ছে প্রশস্ততা প্রায় 2574 কিলোমিটার। 2574 কিলোমিটার প্রশস্ত এই জায়গায়, এবং এখান থেকে যত উত্তর দিকে গেছে বা দক্ষিণ দিকে গেছে তত এর প্রশস্ততা বৃদ্ধি পেয়েছে। আমরা এই বিষয়টা মনে রাখবো যে এই আটলান্টিক মহাসাগর নিরক্ষরেখার কাছে এর প্রশস্ততা সব থেকে কম 2574 কিলোমিটার। আচ্ছা, এরপরে আমরা আরেকটি বিষয় জানবো, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মহীসোপান এবং মহীঢাল সম্পর্কে। একটি বিষয় আগেই মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে উত্তর আটলান্টিক মহাসাগরে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অপেক্ষা বেশি মহীসোপান রয়েছে এবং সেই মহীসোপানটি ইউরোপের, আমরা এখানে দেখতে পারি চিত্রের মাধ্যমে আমরা একটু দেখাই যে কোথায় আছে। এই অংশে অর্থাৎ এই যে ইউরোপের উপকূলের কাছাকাছি এই অংশে মহীসোপান বেশ প্রশস্ত। অন্যদিকে উত্তর আমেরিকার যে উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলেও হচ্ছে মহীসোপান বেশ প্রশস্ত। গ্রিনল্যান্ডের কাছেও মহীসোপান আছে, এখানে প্রশস্ত। তারপরে হচ্ছে মধ্য আমেরিকা যেখানে আছে অর্থাৎ ক্যারিবিয়ান এই অঞ্চলটাও দিয়ে মহীসোপান আছে, এখানে মোটামুটি প্রশস্ত। তো উত্তর আটলান্টিক মহাসাগরে মহীসোপানের পরিমাণ বেশি, মহীঢাল কম প্রশস্ত। অন্যদিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে মহীসোপান একেবারেই কম এবং এখানে মহীঢালের পরিমাণ বেশি। এই যে লেখা আছে এসব জায়গায় হচ্ছে মহীঢালের পরিমাণ বেশি, মহীসোপান খুবই প্রশস্ত, খুবই কম। এরপরে আমরা আটলান্টিক মহাসাগরের যে উঁচু ভূমি বা শৈলশিরা এবং মালভূমি আছে, আমরা সেটা একটু আলোচনা করি। আটলান্টিক মহাসাগরের সব থেকে যে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ যে ভূমিরূপ সেটা হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা। এই মধ্য আটলান্টিক শৈলশিরা প্রায় মহাসাগরের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় বিস্তৃত, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ আটলান্টিক মহাসাগরের আকৃতি হচ্ছে ইংলিশ লেটার এইচ আকৃতির। এই এইচ আকৃতি অর্থাৎ আটলান্টিক মহাসাগরের যে নিজস্ব যে আকৃতি রয়েছে, এই আকৃতির ন্যায় একটি যে শৈলশিরা হচ্ছে স্থলভাগে যে পর্বত শ্রেণী রয়েছে অনেকটা এরকম উঁচু ভূমি, অবশ্যই সেটা সমুদ্র সমতলের উপরে আসবে না, ডুবন্ত অবস্থায় থাকবে, সেটা হচ্ছে শৈলশিরা। এই যে শৈলশিরা
এর আকৃতি হচ্ছে ইংলিশ লেটার এইচ আকৃতি, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের যে নিজস্ব আকৃতি ছিল ঠিক অনুরূপ আকৃতি। অতীতে সৃষ্টির প্রথম দিকে প্রাথমিক অবস্থায় এই আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর যে ফাটল ছিল বা ফাটলের সৃষ্টি হয়, সেই ফাটল দিয়ে ভূ অভ্যন্তর থেকে গলিত লাভা উত্থিত হয়ে শীতল হয়ে এই ভূমিরূপের সৃষ্টি হয়েছে বলে ভূতত্ত্ববিদরা ধারণা করে থাকেন। তো যাই হোক, এই যে মধ্য আটলান্টিক যে শৈলশিরা, এটা নিরক্ষরেখার উত্তর অংশের নাম হচ্ছে ডলফিন শৈলশিরা, আর দক্ষিণ অংশের নাম হচ্ছে চ্যালেঞ্জার শৈলশিরা। এটা হচ্ছে চ্যালেঞ্জার আর হচ্ছে এটা হচ্ছে ডলফিন। এছাড়া আটলান্টিক মহাসাগরে তাহলে কি হলো, যে আটলান্টিক মহাসাগরের যে মধ্য আটলান্টিক শৈলশিরা রয়েছে সেটি নিরক্ষরেখার উত্তর অংশে তার নাম হচ্ছে ডলফিন, আর দক্ষিণাংশের নাম হচ্ছে চ্যালেঞ্জার। এছাড়া গ্রিনল্যান্ড এবং উত্তর আমেরিকার মাঝখানে যে বেপিন সাগরের কাছে এখানে আছে গ্রিনল্যান্ড বেপিন শৈলশিরা এখানে। এরপর গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের মধ্যবর্তী স্থানে যে উঁচু ভূমি আছে শৈলশিরা, সেটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড শৈলশিরা। এছাড়া ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তরাংশে রয়েছে হলো উইভিল টমসন শৈলশিরা, ঠিক এখানে আমরা দেখতে পারি। এবং এছাড়া দক্ষিণ অংশে রিও গ্র্যান্ড, দক্ষিণাংশ হচ্ছে এই অঞ্চলে হচ্ছে রিও গ্র্যান্ড শৈলশিরা। আর এছাড়া হলো এছাড়া আফ্রিকা এবং আফ্রিকার সাথে আফ্রিকার যে মহাদেশ, যে মূল ভূখণ্ড, আফ্রিকা এবং যে চ্যালেঞ্জার শৈলশিরা থেকে একটি শাখা আফ্রিকার দিকে চলে গেছে, যেটা হচ্ছে ওয়ালভিস শৈলশিরা। আটলান্টিক মহাসাগরের দক্ষিণ অংশে যে চ্যালেঞ্জার শৈলশিরা থেকে একটি উঁচু ভূমি আফ্রিকার মূল ভূখণ্ডের দিকে চলে গেছে, যেটার নাম হচ্ছে ওয়ালভিস শৈলশিরা। তো দক্ষিণ আটলান্টিক মহাসাগরে মূলত এই দুটি শৈলশিরা রয়েছে উল্লেখযোগ্য, একটা হচ্ছে রিও গ্র্যান্ড আর একটা হচ্ছে ওয়ালভিস শৈলশিরা। আর উত্তরাংশে আমরা কয়েকটি দেখতে পেলাম, যে বেপিন গ্রিনল্যান্ড শৈলশিরা, তারপরে গ্রিনল্যান্ড শৈলশিরা, এরপর হচ্ছে উইভিল থমসন শৈলশিরা। এছাড়া হচ্ছে ডলফিন শৈলশিরার যে উত্তর অংশে অর্থাৎ আইসল্যান্ড কাছে যে এলাকা রয়েছে, এটা এখানে রয়েছে টেলিগ্রাফ মালভূমি বলা হয় এটাকে। তো মোটামুটি ভাবে আটলান্টিক মহাসাগরের যে শৈলশিরা এবং মালভূমি, যার অবস্থান মোটামুটি আমরা জানলাম। গুরুত্বপূর্ণ যে
ভূমিরূপগুলো সেটা জানলাম। এরপরে আসছে গভীর খাত, যাকে ট্রেন্স বা ডিপ বলা হয়। আটলান্টিক মহাসাগরে যে যে খাতগুলো রয়েছে, প্রধান যে খাতটি সেটা হচ্ছে পোর্টোরিকো খাত। এই পোর্টোরিকো খাত হচ্ছে আটলান্টিক মহাসাগরের সব থেকে গভীরতম খাত। এই খাতের গভীরতা প্রায় ৮,৪৭৪ মিটার। এটা হচ্ছে এখানে হলো পোর্টোরিকো খাত। এছাড়া নিরক্ষরেখা বরাবর যে মধ্য আটলান্টিক স্থলসীমা রয়েছে সেটাকে দুই ভাগে বিভক্ত করেছে রোমান্স খাত। এখানে হচ্ছে রোমান্স খাত, আমরা এটা দেখছি যেটা রোমান্স খাত। এছাড়া দক্ষিণে ঠিক এখানে রয়েছে সাউথ স্যান্ডউইচ খাত। সাউথ স্যান্ডউইচ খাত, সাউথ স্যান্ডউইচ খাতের গভীরতা হচ্ছে ৮,২৩০ মিটার এবং রোমান্স খাতের গভীরতা হচ্ছে ৭,৩১৫ মিটার। এই তিনটি মূলত আটলান্টিক মহাসাগরের সব থেকে উল্লেখযোগ্য তিনটি খাত রয়েছে। প্রথমত হচ্ছে পোর্টোরিকো খাত। এটা ক্যারিবিয়ান সাগরের পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে এর দ্বিতীয় গভীরতম যে খাত সেটি রয়েছে সাউথ স্যান্ডউইচ খাত। এটার গভীরতা হলো ৮,২৩০ মিটার। আর অন্য একটি খাত যে রোমান্স খাত, তার গভীরতা হচ্ছে ৭,৩১৫ মিটার। এরপর আটলান্টিক মহাসাগরের যে উল্লেখযোগ্য যে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ রয়েছে সেটা আমরা একটু আলোচনা করব। তবে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে দ্বীপ এবং দ্বীপপুঞ্জ যেগুলো রয়েছে আটলান্টিক মহাসাগরে, তা সেটিগুলো অনেকটাই হচ্ছে মহীসোপানের অবস্থিত, এবং কিছু প্রবাল দ্বীপ রয়েছে, আগ্নেয় দ্বীপ রয়েছে, অনেক দ্বীপ রয়েছে। তবে প্রশান্ত মহাসাগরের তুলনায় আটলান্টিক মহাসাগরে দ্বীপ এবং দ্বীপপুঞ্জের সংখ্যা কম। উল্লেখযোগ্য যে দ্বীপগুলো রয়েছে আমরা একটু দেখি সে অবস্থানগুলো। উত্তর আটলান্টিক মহাসাগরে রয়েছে হলো ব্রিটিশ দ্বীপপুঞ্জ। আমরা জানি ঠিক এই যে অবস্থানে এখানে রয়েছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। এর পাশে রয়েছে আইসল্যান্ড। আইসল্যান্ড গ্রিনল্যান্ডের পাশে, গ্রিনল্যান্ডের পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আইসল্যান্ড। ঠিক এখানে আছে আইসল্যান্ড, এখানে হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। এছাড়া উত্তরাংশে আমরা আগেই বলেছি পৃথিবীর সব থেকে বৃহত্তম যে দ্বীপ যে সেই গ্রিনল্যান্ড, সেই গ্রিনল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের একেবারে উত্তর অংশে অবস্থিত। এরপরে বেফিন দ্বীপ রয়েছে, তারপরে নিউ ফাউন্ডল্যান্ড রয়েছে আমেরিকার, উত্তর আমেরিকার কাছাকাছি এখানে। এছাড়া আমরা জানি যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, যে ওয়েস্ট ইন্ডিজ বা যে ক্যারিবিয়ান যে দ্বীপপুঞ্জ সেগুলো হচ্ছে এই অংশে অবস্থিত। এই অংশে আমরা এখানে একটু দেখি যে এখানে হচ্ছে ক্যারিবিয়ান যে অনেকগুলো দ্বীপ আছে এখানে, এখানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। এছাড়া দক্ষিণ আটলান্টিক মহাসাগরে একেবারে যে দক্ষিণ আমেরিকার শেষ দিকে আছে হলো ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। সেটা হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হচ্ছে এখানে ফকল্যান্ড। এছাড়া আটলান্টিক মহাসাগরে আরো কিছু উল্লেখযোগ্য দ্বীপ রয়েছে উত্তর আটলান্টিকে, যেমন আরজোস দ্বীপপুঞ্জ রয়েছে এখানে। তো মোটামুটি ভাবে আমরা যে আটলান্টিক মহাসাগরের যে উল্লেখযোগ্য কিছু দ্বীপের কথা আমরা জানলাম। এরপরে
আমরা আলোচনা করব যে আটলান্টিক মহাসাগরের যে সাগর এবং উপসাগর রয়েছে সে বিষয়ে আমরা একটু তার অবস্থানটা আমরা দেখব। প্রথমে উত্তর আটলান্টিকে যে সাগরগুলো রয়েছে, উপসাগরগুলো, সেটা আমরা দেখি। উত্তর আটলান্টিকের যে ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগর জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের সংযোগ ঘটেছে। এটা জিব্রাল্টার প্রণালী, আর এটা হচ্ছে ভূমধ্য সাগর। এরপরে রয়েছে একেবারে যে ডেনমার্ক, সুইডেনের কাছে, এখানে উত্তর সাগর। তারপরে গ্রিনল্যান্ডের দক্ষিণে রয়েছে ল্যাব্রাডর সাগর। তারপরে এখানে হচ্ছে বেপিন সাগর। তারপরে হলো এটা মধ্য আমেরিকার যে এই উপকূলে এই এলাকা হচ্ছে মেক্সিকো উপসাগর, এবং মেক্সিকো উপসাগরের পরেই হচ্ছে ক্যারিবিয়ান সাগর। আমরা দেখতে পাচ্ছি যে ক্যারিবিয়ান সাগর। তো মোটামুটি আমরা যে দেখছি আরো কিছু আছে, এখানে বাল্টিক সাগর, এগুলাকে বাল্টিক সাগর রয়েছে। তারপরে আফ্রিকার এখানে রয়েছে গিনি উপসাগর এলাকাটায়। তো মোটামুটি ভাবে আমরা আটলান্টিক মহাসাগরের যে ভূমিরূপ সেটি আমরা মোটামুটি জানলাম, চিত্রসাগরে আমরা অবস্থান দেখলাম। তো আশা করি তোমরা আটলান্টিক মহাসাগরের যে ভূমিরূপ সেটা তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা আমরা এতক্ষণ আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূমিরূপ আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো বিষয়ে সমস্যা হয় বুঝতে, তাহলে তোমরা আমার সঙ্গে মোবাইলে বা ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি বিষয়টা আরো ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আরেকটি বিষয় তোমাদেরকে আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে করোনা কাল এখনো শেষ হয়নি। বাংলাদেশে করোনা আবার যেটা শোনা যাচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে, শীতকালে আরো বেড়ে যেতে পারে। সুতরাং এখনো বিষয়টি একেবারে যে শেষ হয়ে গেছে তা না। তোমরা নিজেদেরকে এবং পরিবারকে সুরক্ষা রাখার জন্য তোমরা অবশ্যই সামাজিক দূরত্ব, মাস্ক পরবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, এবং সর্বোচ্চ চেষ্টা করবে করোনা থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করার। পাশাপাশি সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবে। বাসায় থেকে নিয়মিতভাবে পড়াশুনো করবে, সময় অপচয় করবে না। তোমরা যখনই প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, সরকারি সিদ্ধান্তে খুলে দেওয়া হবে, তখন কিন্তু খোলার সঙ্গে সঙ্গেই পরীক্ষা বা অন্যান্য কাজ খুব দ্রুত গতিতে সবকিছু কার্যক্রম চলতে থাকবে। সুতরাং সেই লক্ষ্যে তোমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। শুধু সময় নষ্ট করো না, অবশ্যই বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। এর পাশাপাশি সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, অন্যদেরকে বিরত রাখার জন্য উৎসাহ প্রদান করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।